হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। যেই টপিকটা তোমাদের অনেক খাটায়, অনেক কষ্ট দেয়, কারণ এর সম্বন্ধে তোমাদের ক্লিয়ার কোনো কনসেপ্টই তৈরি হয় না। আজকে যেই টপিকটা আমি শুরু করব সেটা হচ্ছে অ্যাসিড বেস কেমিস্ট্রি। বিশেষ করে আমরা অর্গানিক অ্যাসিড বেস কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। মানে অর্গানিকের যত অ্যাসিডগুলো হয়, মৃদু অ্যাসিডগুলো যেগুলো হয় ইনঅর্গানিক অ্যাসিডগুলো সাপেক্ষে, তাদের অ্যাসিড নিয়ে কম্পেয়ার করব বা আলোচনা করব। তো অ্যাসিডিটির যেসব বেসিক কনসেপ্টগুলো আছে তার মধ্যে একটা জিনিস তোমাদের আগে জানতে হবে যে কাদের অ্যাসিড বলা হয়, কাদের বেস বলা হয়। আমি চিনব করে কোনটা অ্যাসিড কোনটা বেস। তো সেটার জন্য আমি কতগুলো সংজ্ঞা তোমাদের পরপর বলছি, সেটা একটু শুনে নাও, তারপরে আমি স্টার্ট করছি। তো আমাদের তিনটে ধারণা রয়েছে অ্যাসিড বেস সম্পর্কে। একটা হচ্ছে আরএনএস থিওরি। আরএনএস কী বলেছিল? যারা H+ দান করে তারা অ্যাসিড, যারা H+ OH- দান করে তারা হচ্ছে ক্ষার। তারপরে বনস্টেড লাউরির অনুযায়ী যারা H+ দান করে তারা অ্যাসিড, যারা H+ গ্রহণ করে তারা হলো ক্ষার। আর একটা হচ্ছে লুইস তত্ত্ব অনুযায়ী, যাকে আমরা বা সেটাই আমরা একটু ইম্পর্ট্যান্ট বলেও মনে রাখি, কারণ অনেক ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট এবং আলাদা করে মনে রাখতে হয়। যারা লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে তারা অ্যাসিড, আর যারা দান করে তারাই হচ্ছে ক্ষার। বোঝা গেল? তারপরে তোমরা দেখো, তো ধরো আমরা কতগুলো যৌগকে লিখে নিই যে তাদের অ্যাসিডে কম্পেয়ার করি। ধরো তোমাকে দেওয়া আছে HF, HCl, HBr আর HA। ঠিক আছে, এগুলো সব ইনঅর্গানিক অ্যাসিড। যাই হোক, আমরা পরে আলোচনা করব, কারণ আমরা যেহেতু সমস্ত অ্যাসিডিটির কনসেপ্টটাকেই খুলে রেখে দিচ্ছি, তাই জন্য আমাদের সমস্ত নিয়ে আলোচনা করতে হবে। আমরা আস্তে আস্তে এখান থেকে অর্গানিকের দিকে চলে যাবো। ঠিক আছে, আর এগুলো নিয়ে আলোচনা করে নেওয়া হোক। আর আমি লিখছি, ধরো তোমার কাছে আছে H2O, আছে NH3, আছে CH4 মলিকিউল। ওকে, এবং আমাদের এদের অ্যাসিডিটি নিয়ে কম্পেয়ার করতে বলেছে বা কম্প্যারিজন করতে বলেছে। আগে এদের কম্পেয়ার করে নেওয়া হোক, তারপরে আমরা ঢুকে পড়বো। আরও কিছু লিখে নিচ্ছি যৌগের নাম, CH3OH, যাকে আমরা মিথানল বলি। তারপর লিখে নিই CH3C+OH, যাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলি। এরকম করে ফর্মিক অ্যাসিড হতে পারে, বেনজোইক অ্যাসিড হতে পারে, এবং বিভিন্ন রকম অ্যাসিড সম্ভব, তুমি দেখে থাকবে নিশ্চয়ই। এছাড়া ফেনল নিতে পারি আমরা নামটা লিখছি না, আমি নিশ্চয়ই বলে দেবো যখন পড়াবো এগুলো। তো আগে কিভাবে এই অ্যাসিড ফ্যাক্টরটা আসে সেটা নিয়ে আলোচনা করি। ওকে, অ্যাসিডই কম্পেয়ার করতে হয় সেটা বোঝো। তো আমি যেটা বললাম, সব অ্যাসিডের তো pKa ভ্যালু মনে রেখে, যে যার pKa ভ্যালু যত কম হবে pKa ভ্যালু কম্পেয়ার করে তার অ্যাসিডিটি বলে দেবো, সেটা তো সম্ভব নয়। এত বেশি সংখ্যক অ্যাসিড আছে তোমাদের কাছে, সুতরাং তোমাকে কোনো ফ্যাক্টরকে বুঝতে হবে। আমরা বা বৈজ্ঞানিকরা কী করেছিলাম, যে অনেক অ্যাসিডকে কম্পেয়ার করে তাদের মধ্যে থেকে আমরা ফ্যাক্টর করার চেষ্টা করেছিলাম যে কোন বিষয়ের ওপর এই অ্যাসিডিটি ব্যাপারটা নির্ভর করছে, এবং অনেক সাফল্য আমরা পেয়েছি। সেই অনুযায়ী আমরা দেখতে পাই ফ্যাক্টর যেগুলো ইম্পর্টেন্ট একদম এইভাবেই মনে রাখবে। ঠিক আছে, আমি যেভাবে লিখছি ফ্যাক্টরসগুলো কী কী হতে পারে। ফার্স্ট, তোমরা উপর থেকে নিচের দিকে যাবে যেভাবে লিখছি। ফার্স্ট তোমরা চেক করবে যদি কোনো পিরিয়ড বরাবর, ঠিক আছে, কোনো পর্যায় বরাবর যায় তাহলে একরকম হবে। আর যদি 2 নম্বরে কোনো গ্রুপ বরাবর যায়, মানে আমাদের পিরিয়ডিক টেবিলের কথা বলছি, পিরিয়ডিক টেবিলে পর্যায় আছে আর গ্রুপ আছে, শ্রেণী আছে, সেই বরাবর তোমাকে আলাদা করে প্রথম ব্যাপার মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। কী করে মনে রাখতে হবে দেখো, আমি একদম উপর থেকে নিচে লিখবো, ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট বুঝে নেবে। যদি গ্রুপ বরাবর হয়, আমি এখানে ABCD দিচ্ছি, ABCD। যদি গ্রুপ বরাবর হয়, ঠিক আছে, তখন দেখবে সাইজ, বা সাইজ হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1, যেটা কখন দেখবে চেক করো, যখন গ্রুপ থেকে কম্পেয়ার করতে বলেছে। এবার 2 নম্বর বা B যখন পর্যায় আসবে বা পিরিয়ড আসবে, তখন আর সাইজটা আমরা ইম্পর্টেন্ট না দিয়ে আমরা আর 3টে ফ্যাক্টরকে ইম্পর্টেন্স দেবো। কী কী ফ্যাক্টর?
আমি পরপর লিখছি কিন্তু মাথায় রাখবে। প্রথম যে ফ্যাক্টরটা ইম্পর্টেন্স দেওয়া হয় সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, বা যাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা বাংলায়। 2 নম্বর যে ফ্যাক্টরটা ইম্পর্টেন্স দেওয়া হয় সেটা হচ্ছে তোমাদের স্টেবিলিটি, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি অফ অ্যাটম, স্টেবিলিটি অফ কনজুগেট বেস। এটা কিন্তু সবগুলি কনজুগেট বেসের ক্ষেত্রে বলছি। আমি এক্সাম্পল নিয়ে যখন বোঝাবো তোমাদের কাছে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত শোনো। তাহলে গ্রুপ বরাবর দেখবে সাইজ, যদি পিরিয়ড বরাবর কম্পেয়ার করতে দেয় তাহলে চেক করবে ইলেকট্রোনেগেটিভিটি ফার্স্ট, দেন স্টেবিলিটি। আর যদি কোনো জায়গায় আটকে যায় তাহলে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, ঠিক আছে, হয়েছে। তাহলে ধরো আমাদের এই চারটেকে কম্পেয়ার করতে বলেছে, এদের অ্যাসিডিটি কম্পেয়ার করতে বলেছে, আম্লতা চেক করতে বলেছে। কী করে চেক করব? প্রথমে যেটা কাজ তোমাদের সেটা হচ্ছে অ্যাসিড যেটা থাকবে সেই অ্যাসিড থেকে তার কনজুগেট বেস তৈরি করে নাও। ফার্স্ট কাজ কী করে কনজুগেট বেস তৈরি করা হয়? কোনো অ্যাসিড যদি এইচে হয় তার কাছ থেকে এইচ প্লাসটাকে বার করে দিয়ে মাইনাস করে দাও। এইভাবে তোমাকে কনজুগেট বেস তৈরি করতে হবে। তাহলে এইচ এফের কনজুগেট বেস কী হবে? এইচ প্লাস বেরোর পরে এফ মাইনাস, এইচ সিএল থেকে এইচ প্লাস বেরোনোর পরে সিএল মাইনাস, এইচ বিআর থেকে এইচ প্লাস বেরোনোর পরে বিআর মাইনাস, এইচ আই থেকে এইচ প্লাস বেরোনোর পরে আই মাইনাস, ঠিক আছে। এই প্রত্যেকটাই হলো কনজুগেট বেস। এইচ এফের এফ মাইনাস, এইচ সিএলের সিএল মাইনাস, এইচ বিআরের বিআর মাইনাস, এইচ আইয়ের আই মাইনাস। তোমরা এইচ আইয়ের নাম শুনেছ হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোমিক অ্যাসিড, হাইড্রোয়াইড অ্যাসিড। যদি কোশ্চেন করা হয় তোমাদের এদের মধ্যে বলো তো কার সবচেয়ে বেশি অ্যাসিডিটি, বা কে সবচেয়ে বেশি অ্যাসিডিক, কার আম্লতা সবচেয়ে বেশি, তোমরা অনেক সময় ভুল করে ফেলো। কীভাবে ভুল করো? তোমরা এই যে ফ্যাক্টরগুলোকে ভালো করে সাজাতে শেখো না, তোমাদের কাছে এটা অনেক প্রবলেমের হয়ে যায়, তোমরা মিসআন্ডারস্ট্যান্ড হয়ে বলো। তো এই ব্যাপারটাকে যদি ভালোভাবে বুঝতে চাও, দেখো আমি আবার বলছি, প্রথমে চেক করবে সেটাকে গ্রুপ বরাবর কম্পেয়ার করতে দিয়েছে, বা গ্রুপ পর্যায়ে যদি মিলেও থাকে প্রথমে চেক করবে গ্রুপ বরাবর সাইজ কেমন আছে, ঠিক আছে। মানে সাইজটা গ্রুপ বরাবর ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রচণ্ড। যদি আমাদের গ্রুপ এরকম করে যেগুলো আছে উপর থেকে নিচে গ্রুপ বরাবর এলিমেন্টগুলো আলাদা হয় তাহলে তুমি কম্পেয়ার করতে পারবে। বাট যদি গ্রুপ এক হয়ে যায়, পর্যায়ে চেঞ্জ হয়, বা পর্যায় বরাবর চেক করতে বলে, পর্যায় বরাবর চেক করতে বললে তখন আমরা কিন্তু এই কনসেপ্টগুলো ইউজ করবো। এক্সাম্পল নিয়ে বলছি, দেখো এফ মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস। সাইজের ভিত্তিতে বলি, মাথায় রাখবে যে যত সাইজ বাড়বে কনজুগেট বেসের স্থায়িত্ব বাড়বে। বোঝা গেল কী বললাম? যত গ্রুপ বরাবর সাইজ বাড়বে কনজুগেট বেসের স্থায়িত্ব বৃদ্ধি হবে। তাহলে এফ মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস, দেখো উপর থেকে নিচে গ্রুপ বরাবর কী করে নামছে? প্রথমে এফ থাকে, তারপরে সিএল থাকে, তারপরে বিআর থাকে, তারপরে আই থাকে। তাহলে উপর থেকে নিচে আকার তো বাড়ে, তোমরা জানো এটা। তার মানে সবচেয়ে আকার আয়ের বেশি, মানে আই মাইনাসের বেশি। তাহলে সাইজ যদি বেশি হয় আমাদের এই তথ্য অনুযায়ী কনজুগেট বেশি বা এর স্থায়িত্বও বেশি হবে। আর এর স্থায়িত্ব যদি বেশি হয় তাহলে এর যে কনজুগেট অ্যাসিড তার অ্যাসিডিটিও বেশি হবে, এর যে অ্যাসিড তার অ্যাসিডিটিও বেশি হবে। কারণ আমরা একটা কথা বললাম যে আগের, কি বললাম আগে, যে যত বেশি কনজুগেট বেসের বেশি স্থায়িত্ব হয়, কনজুগেট বেসের স্থায়িত্ব যত বেশি হয় তত আম্লিকতা বেশি হয়। কেন হয় সেটাও আলোচনা করে দিয়েছিলাম আমাদেরকে। তো এখানে আই মাইনাসের স্থায়িত্ব বেশি বলে এইচ আইয়ের আম্লিকতা সবচেয়ে বেশি হবে, দেন এইচ বিআর, দেন এইচসিএল, দেন এইচ এফ। এবার যদি কম্পেয়ারটা এদের মধ্যে হতো, মানে এইচ এফ, H2O, NH3, CH4, তখন কি আমরা সাইজটাকে অত ইম্পর্টেন্স দিতাম না? কারণ ওরা আর গ্রুপ বরাবর আলাদা নয়, তারা আছে এক পর্যায় বরাবর, তাই তো। পর্যায় বরাবর যদি আমি লিখি, কি প্রথমে কি আসে? প্রথমে আসে কার্বন, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, তাই তো, তারপর ফ্লোরিন আসে। তখন যেহেতু এরা একটা পর্যায় বরাবর আছে তাই এদের ক্ষেত্রে আমরা আর সাইজটাকে দেখব না, চলে আসব
পরের ফ্যাক্টরগুলোতে। এবং ফ্যাক্টরগুলো কীভাবে আগাবো? এইভাবে আগাবো। আমরা আগে দেখব ইলেকট্রোনেগেটিভিটি, তারপরে দেখবো স্টেবিলিটি। কীভাবে স্টেবিলিটি চেক করা হয় তোমাদের মনে কোশ্চেন আসছে, আমরা তো স্টেবিলিটি চেক করছি, তার মধ্যে আবার স্টেবিলিটি কেন? এই স্টেবিলিটি নর্মাল স্টেবিলিটি নয়, এই স্টেবিলিটি হলো ফ্যাক্টরাইজ, মানে যে ইলেকট্রনিক এফেক্টগুলো আছে সেই ইলেকট্রনিক এফেক্টগুলোর ভিত্তিতে স্টেবিলিটি। ঠিক আছে, আমি এখানে স্টেবিলিটি লিখেছিলাম মানে বোঝানোর জন্যই, তোমরা আই থিঙ্ক বুঝতে পেরে গেছো। এই যে ইলেকট্রনিক স্টেবিলিটি ফ্যাক্টরগুলো দেখে স্টেবিলিটি চেক করা। তো আমার যেটা আবার কাজ, এখানে তো কনজুগেট বেস তৈরি করাই আছে, এই প্রত্যেকটার কনজুগেট বেস তৈরি করে নিই। ঠিক আছে, H2 এর কনজুগেট বেস কী হবে? এখানে লিখছি H প্লাস বেরোনোর পরে পড়ে থাকবে কি OH মাইনাস। ও এর মাথায় মাইনাস আছে, কিন্তু যার মাথায় মাইনাস থাকবে সেই অ্যাটমের কথা আমাকে মাথায় রাখতে হবে। যার মাথায় মাইনাস থাকবে সেই অ্যাটমের কথাটাই মাথায় রাখতে হবে। এখানে যদি H প্লাসকে বের করে দিই, কী করে থাকবে? NH2 মাইনাস। কার মাথায় মাইনাস? H প্লাস বেরিয়েছে, তাহলে এনের মাথায় মাইনাস, H এর কাছ থেকে এনের কাছ থেকে গিয়েছে বলে এখান থেকে যদি বেরোয় তাহলে তৈরি হবে দেখো CH3 মাইনাস। ওকে, তাহলে মাইনাসটা কার মাথায়? সি এর মাথায়। তাহলে কার কার মাথায় কী আছে দেখে নাও, ও এর মাথায় মাইনাস আছে, এন এর মাথায় মাইনাস আছে, আর এখানে আছে সি এর মাথায় মাইনাস। তাহলে আমরা চেক করবো কাকে? ও, এন, সি আর এফ। ঠিক আছে, এবার এই অনুবন্ধী ক্ষারকগুলোর স্থায়িত্ব যদি চেক করতে হয়, গ্রুপ বরাবর হবে না, কারণ এটা তো গ্রুপ বরাবর চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হচ্ছে পিরিয়ড বরাবর। তাহলে পিরিয়ড বরাবর আমরা চেক করবো প্রথমে ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে আর কার্বন আছে। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি বলো? আমরা জানি না ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হয়, কারণ তড়িৎ ঋণাত্মকতা এদিক থেকে বৃদ্ধি পায়। তাহলে ফ্লোরিনের সবচেয়ে বেশি, দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন। এটা কি সাইজ নয়, এটা কিন্তু আমরা লিখলাম, এটা আলাদা জিনিস, এটা মুছে দিই আমি। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। মাথায় রাখবে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, স্থায়িত্ব তত বেশি। বোঝা যাচ্ছে? ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, স্থায়িত্ব তত বেশি। ওকে, তো বলো ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? এফ মাইনাসে বা এফ এর, তাই জন্য এ মাইনাসকে ধরে রাখতে পারবে বেশিক্ষণ, ফলে স্থায়িত্ব বেশি হবে। OH মাইনাস, ও এর মাথায় মাইনাস আছে, এর ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিন অপেক্ষা কম বাট আছে, তাই জন্য এও মাইনাস ধরে রাখতে পারবে, তাহলে এরও স্থায়িত্ব বেশি, কিন্তু এর অপেক্ষা কম। তারপরে দেখো আস্তে আস্তে তড়িৎ ঋণাত্মকতা কমছে, মাইনাস ধরে রাখার ক্ষমতাও কমছে, স্থায়িত্বও কমবে। তাহলে এখান থেকে এফ মাইনাসের স্থায়িত্ব বেশি, OH মাইনাসের স্থায়িত্ব বেশি, তারপরে NH2, তারপরে CH3। যেহেতু এফ মাইনাসের স্থায়িত্ব বেশি, তাহলে এদের মধ্যে থেকে সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটা হবে? HF, দেন H2O, দেন NH3, দেন CH4। বোঝা গেল কীভাবে কম্পেয়ার করতে হয়। এবার যখন আমরা এই প্রত্যেকটা কম্পাউন্ডের সঙ্গে এইগুলো মিলিয়ে দেব, তখন কী হবে বলো দেখি? তখন তোমাদের কোশ্চেন জাগবে, তখন আমি কী করে কম্পেয়ার করবো? তখন দেখো এই যতগুলো অ্যাসিড আছে এইগুলোকে আর নিয়ে লাভ নেই, কারণ দেখো এই যে প্রত্যেকটা অ্যাসিড আমরা লিখেছি, দেখো প্রত্যেকটাই এইচ কার সঙ্গে লেগে আছে এখন? ও এর সঙ্গে। তাহলে কম্পেয়ার করতে হবে একটা পিরিয়ড বরাবর। এই যদি সবগুলোই থাকে, এদের তিনটে তো সবচেয়ে বেশি হয়ে গেল, এইচ আর সবচেয়ে বেশি, দেন HBr, দেন HCl, আবার দেখো HF, H2, NH3 আর CH4। এখানে কোনটার সঙ্গে ও এর এইচ আছে বলো দেখি? এরকম ও এর সঙ্গে এইচ আছে এইটার ক্ষেত্রে। তাহলে এইগুলো মানে এর কাছাকাছি হবে, তাই না? কারণ এটা ও এর সঙ্গে এইচ লেগেছিল, এখানে ও এর সঙ্গে এইচ লেগে আছে, ও এর সঙ্গে এইচ লেগে আছে, ও এর সঙ্গে এইচ লেগে আছে, তাই না? চলো আমরা এবার এদেরকে কী করে আলোচনা করব সেই জায়গাটায় যাওয়া যাক। দেখো তাহলে আমাদের এখানে একটা কম্পাউন্ড ছিল H2, সেখানে কি ছিল? ও এর সঙ্গে এইচ লেগেছিল, তাই না? আর এই যে প্রত্যেকটা কম্পাউন্ড দেখছো সেখানে ও এর সঙ্গে এইচ আছে, তাহলে কম্প্যারিজেশনটা এখান থেকে স্টার্ট হবে। হলো? দেখো তাহলে আমরা জলকে নিয়ে নিচ্ছি, কারণ জলই তো ছিল যেখানে ও এর সঙ্গে এইচ আছে, আর যেখানে এই প্রত্যেকটাই দেখতে পাচ্ছি অর্গানিক অ্যাসিডগুলো নর্মালি দেখবে ও এর সঙ্গে এইচ থাকে, এগুলোকে অক্সো অ্যাসিড বলা হয়। যখন ও এর সঙ্গে এইচ থাকবে শুধু সরাসরি, তখন তাদেরকে অক্সো অ্যাসিড বলা হয়। তো এই প্রত্যেকটা অক্সো অ্যাসিডকে আমাকে কম্পেয়ার করতে দেবে অর্গানিকে। তাহলে আমরা বাকি যে অ্যাসিডগুলো সেগুলোকে মুছে দিয়ে শুধুমাত্র H2O-কে নিয়ে বাকিদের সঙ্গে কম্পেয়ার করছি। ওকে, বুঝতে পারবে? তো আগে এদেরকে কম্পেয়ার করে নিয়ে আমি যত কিছু অ্যাসিড লিখেছিলাম বোর্ডে সবগুলোকে কম্পেয়ার করে নেব, ঠিক আছে?
তখন এদের যখন কম্পেয়ার করতে যাব, দেখো এই ও যার সঙ্গে এইচ লেগে আছে, যদি প্রত্যেকটার কনজুগেট বেস তৈরি করে দাও তুমি, দেখো নিজে বুঝতে পারবে, এখান থেকে এইচ প্লাস বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো ও মাইনাস বা ওইচ মাইনাস। এখান থেকে যদি এইচ প্লাস বেরিয়ে যায় তাহলে ও মাইনাস, এখান থেকে এইচ বেরিয়ে যায় ও মাইনাস। কোন এইচটা বের করবো? যেটা অ্যাসিডিক হাইড্রোজেন, এটা বেরিয়ে গেল, এটা মাইনাস, এটা বেরিয়ে গিয়ে এখানে মাইনাস, এই এইচটা বেরিয়ে গিয়ে এখানে মাইনাস, তাহলে প্রত্যেকটা হয়ে গেল কনজুগেট বেস। ঠিক আছে, তাহলে এখানে মাইনাসটা দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই ও এর মাথাতেই আছে, তাহলে এখানে আমাকে এই গ্রুপ বরাবর চেঞ্জ সাইজ ফ্যাক্টর দেখতে হবে না, ইলেকট্রোনেগেটিভ ফ্যাক্টর দেখতে হবে না, কারণ প্রত্যেকটা অক্সিজেনের মাথায় আছে, মানে প্রত্যেকটাই একই রকম ইলেকট্রোনেগেটিভিটি, কারণ প্রত্যেকটা একই অ্যাটম, তাই না? তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভ ফ্যাক্টর দরকার পড়ছে না, আমাদের ইলেকট্রনিক ফ্যাক্টরটাই ইম্পর্টেন্ট হয়ে পড়ছে এই জায়গাটায়। আর তোমরা যখন শেখো অ্যাসিড বেস কেমিস্ট্রি, এইটুকুই তোমাদেরকে শেখানো হয়, বাট আমরা তা না করে আজকে কী করেছি, পুরো অ্যাসিড বেস কী করে আসছে সেটা নিয়ে আলোচনা করেছি। তো ইলেকট্রনিক ফ্যাক্টরটা আমরা এদের মধ্যে কম্পেয়ার করি। আর একটা ফ্যাক্টর যেখানে ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে হাইব্রিডেশন ফ্যাক্টর, সেটা আমরা একটা এক্সাম্পলে বুঝে নেব। চলো এই স্টেবিলিটি বা ইলেকট্রনিক এফেক্ট দিয়ে স্টেবিলিটি অফ কনজুগেট বেস আলোচনা করে স্টার্ট করি। আমি সেই জন্য এখানে স্টেবিলিটি লিখেছিলাম, কারণ তোমরা এটাই শেখো। তো ইলেকট্রনিক এফেক্টগুলো কী কী আছে তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো, আমি একবার তাদের লিস্টটা এখানে লিখে দিচ্ছি ছোটো করে। তোমরা কী কী ইলেকট্রনিক এফেক্ট পড়ো? সবচেয়ে মোস্ট পাওয়ারফুল যেটা এফেক্ট, সেটাকে আমরা রেজোনেন্স বা মেসোমেরিক এফেক্ট বলি। 2 নম্বর যে এফেক্টটা তোমরা পড়ো সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। 3 নম্বর যে এফেক্টটা পড়ো সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এই 3টে এফেক্টের নাম তোমরা শুনে থাকবে। এই টপিক নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করছি না, এগুলো হয়তো আমি ধরে নিচ্ছি তোমরা শিখে এসছো অলরেডি, তাই জন্য এগুলোর ইউজ করতে তোমরা পারবে। চলো আমরা তাহলে ওই টপিকগুলোর ইউজ করব। তো প্রত্যেকবার যেটা বলছি, যেটা আমাদের এই অ্যান্সার বের করতে সাহায্য কী করছে, একটা কথা যে যত বেশি কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব বেশি হবে তত বেশি আম্লিক হবে। তাহলে প্রত্যেকটা অনুবন্ধী ক্ষারক নিয়ে, কনজুগেট বেস নিয়ে আমি এদের মধ্যে স্থায়িত্বের কম্পারিজন করব। এই স্থায়িত্বের হয়ে যায় ব্যাখ্যাটা, স্থায়িত্ব আমরা বুঝে নিই, স্থায়িত্বের অর্ডার যা বুঝবো সেই অনুযায়ী তাদের অ্যাসিডগুলোর কী হবে, আম্লিকতা হবে। তো এখানে আছে OH মাইনাস, এখানে আছে OCH3, এখানে আছে OCO। দেখো এগুলোকে দেখে কি এক এক মনে হচ্ছে না? এই প্রত্যেকটাই দেখো একটা গ্রুপ আছে, আমি এটাকে মুছে দিচ্ছি। কোনটা বলো তো? এই দেখো এই 3টের ক্ষেত্রে এইটা, এইটা আর এইটা, প্রত্যেকটা দেখো কার্বক্সিলিক অ্যাসিডের মনে হচ্ছে না? কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ, তার মানে অ্যানায়ন তৈরি হওয়ার পরে তাদেরকে আমরা কী বলেছিলি? কার্বক্সিলেট আয়ন, তাই না? কার্বক্সিলেট আয়ন, এটার নাম অ্যাসিটেট আয়ন, এটার নাম ফর্মেট আয়ন, এটা এসছে ফর্মিক অ্যাসিড থেকে। এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড থেকে এসছে বেনজোয়েট আয়ন, এটা ফেনল থেকে এসছে, তাই না? ফেনলেট আয়ন। আর এটা তো জলের হাইড্রক্সাইড আয়ন, এটা হচ্ছে মিথক্সাইড আয়ন, ঠিক আছে? মিথানল থেকে এসছে। তাহলে আমরা দেখো আলাদা করে নিই, এই 3টে আর এইটা হলো। তোমার কাছে OH আছে বা ও এর সঙ্গে এইচ আছে, যেখানে ও এর কাছে মাইনাস, আমি অন্য কাল ইউজ করছি, তোমরা হয়তো বুঝতে একটু অসুবিধা ফিল করবে। এখানে ও এর সঙ্গে এইচ আছে যার কাছে মাইনাস আছে, OCH3 আছে যেখানে ও এর কাছে মাইনাস আছে। আগে এই দুটোর মধ্যে চেক করে নিই কার বেশি স্থায়িত্ব। কী করে চেক করব? আবার বলছি স্টেবিলিটি ফ্যাক্টরটা বা ইলেকট্রনিক এফেক্ট ফ্যাক্টরটা। তো এখানে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ও এর মাথায় মাইনাস, ও এর মাথায় মাইনাস, তাহলে এইগুলোকে আর কম্পেয়ার করে লাভ নেই, এই দুটোকে তো কম্পেয়ার করে লাভ নেই, কারণ এই দুটোর ক্ষেত্রে দুটো সেম হয়ে গেছে, এই দুটোর ক্ষেত্রে এই দুটো সেম হয়ে গেছে। তাহলে স্টেবিলিটি বা ইলেকট্রনিক ফ্যাক্টরটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে হাইড্রোজেন আছে আর CH3 আছে। তোমরা জানো যে ইলেকট্রনিক এফেক্টের একটা ইম্পর্টেন্ট এফেক্ট হলো ইন্ডাকটিভ এফেক্ট। সেখানে তোমরা পড়েছো বারবার করে যে CH3 গ্রুপ কী এফেক্ট দেখায়? প্লাস আই এফেক্ট দেখায়। ইলেকট্রন কী করে? পুশ করে। তাহলে এই যে ইলেকট্রন পুশ করার ফলে ও এর মাথায় যে ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ঘনত্ব সেটা বাড়িয়ে দেবে না? পুশ করছে, ঠিক আছে? ও এর কাছে মাইনাস ছিল, ও আরও ইলেকট্রন দিচ্ছে প্লাস আই দ্বারা। এবার একটা কথা মাথায় রাখবে, যদি কোনো মাইনাস চার্জ বা প্লাস চার্জ যদি কারো মাথায় থাকে তার স্থায়িত্ব কম হয়, মানে অ্যানায়ন ক্যাটায়ন যাই হোক না কেন, চার্জ নিয়ে সবাই আনস্টেবল। চার্জটাকে তোমরা বোঝা হিসাবে ধরবে, বোঝা বলো, পেন বলো, কষ্ট বলো। যদি কারো মাথায় থাকে স্থায়িত্ব কম হবে। যদি ওই যে কষ্টটা, পেনটাকে কেউ দূর করে দেয়, চার্জটাকে নামিয়ে নেয়, চার্জটাকে কমিয়ে দেয়, স্থায়িত্ব বেড়ে যাবে।
তাহলে দেখো এ কী করছে, প্লাস আই দিয়ে আরও ইলেকট্রন ঠেলে 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 ইলেকট্রন ঠেলে 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 মাইনাস চার্জটাকে বাড়িয়ে দিচ্ছে। তো তাহলে এ উল্টো কাজ করছে না, মাইনাসটা কমলে স্থায়িত্ব বাড়ে, এখানে আর মাইনাস বাড়িয়ে দিচ্ছে, তাহলে স্থায়িত্ব কমে যাবে। তাহলে এর স্থায়িত্ব কমে গেল, বাট এখানে কোনো রকম এফেক্ট হয় না, হাইড্রোজেন কোনো রকম প্লাস আর মাইনাসে দেখায় না, তাহলে এর ক্ষেত্রে কিছু হচ্ছে না। তাহলে এর ক্ষেত্রে স্থায়িত্ব কমছে, এর কিছু হচ্ছে না, তাহলে স্থায়িত্ব কার বেশি, এর কম এর বেশি, এর কমে যাচ্ছে এর কমছে না, বোঝা গেল। তাহলে যেহেতু এর স্থায়িত্ব বেশি, তাহলে জল বেশি আম্লিক হবে কার তুলনায়, এটা কোত্থেকে এসছে, CH3OH থেকে, মানে মিথানলের তুলনায়। অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, এই তিনটের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমি একটা এক্সাম্পলে বলছি। এই জিনিসটা তো মুছে দিই আমি, কারণ এটা লেখা দরকারও ছিল না খুব একটা। চলো আমি এই কম্পাউন্ডটাকে নিচ্ছি, বা তার নিচেরটা নিচ্ছি, এইটা আর এটা, HC+O নিলাম, যার সঙ্গে O- আছে, আর একটা নিচ্ছি CH3COO-, হলো। আগে এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, তারপরে এই সবগুলোকে মেলাবো। এই দুটোকে লক্ষ্য করো, এখানে O এর কাছে মাইনাস, এখানে O এর কাছে মাইনাস, তার মানে এই দুটো ফ্যাক্টর আবার বলছি সেম। বারবার করে কেন বলছি, যখন এদেরকে চেক করতে হবে তখন এরা চুপ থাকবে, কারণ এরা হলো ইম্পর্টেন্ট, এরা হলো খুবই ইম্পর্টেন্ট। এ হলো ধরো সবারই দাদু, এ হলো তোমার বাবা, আর এই হলো তোমরা, মানে এদেরকে সবচেয়ে লাস্টে চেক করো, এটার আগে সবচেয়ে বেশি কথা চলবে, তারপরে এর, তারপরে এর, তারপরে, বোঝা যাচ্ছে, এইভাবে পরপর যাবে তোমরা। তাহলে এখানে চেক করো, এখানে প্লাস আই মাইনাস আই দেখবো না, না না ইন্ডাকটিভ এটা দেখবো না, প্লাস আই মাইনাস আর দেখবো না, কারণ এখানে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। এই তিনটে যে ফ্যাক্টর লিখেছি, এই এফেক্টগুলো লিখেছি, এদেরকে বলা ইলেকট্রনিক এফেক্ট, যার মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট এফেক্ট হলো রেজোনেন্স, তারপরে হাইপার কনজুগেশন, তারপরে ইন্ডাকটিভ। তাহলে যখন রেজোনেন্স কথা বলবে তখন বাকি দুটো চুপ থাকবে। তাহলে এখানে রেজোনেন্স কাজ করছে কিনা বুঝবে করে, তুমি জানো A+1B, সি এর কাছে মাইনাস চার্জ থাকলে এই মাইনাসটা এইভাবে ইলেকট্রন ডেন্সিটিকে ছড়িয়ে দেয়, যাকে আমরা রেজোনেন্স বলি, পাই ইলেকট্রনের মধ্যে দিয়ে, পাই ডেন্সিটির মধ্যে দিয়ে, পাই বন্ডের মধ্যে দিয়ে। তাহলে এখানে রেজোনেন্স হচ্ছে, দেখো এইভাবে। আর যদি রেজোনেন্স কোনো ক্ষেত্রে হয়, এই যে মাইনাসটা একবার এখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, এইভাবে একবার এখানে একবার এখানে, তার মানে মাইনাসটা দুটোর মাথায় ভাগ হয়ে যাচ্ছে না। আমি একটু আগে বললাম যদি মাইনাস কমে প্লাস কমে স্থায়িত্ব বাড়বে, তাহলে এখানে কী ঘটনা ঘটছে বলো দেখি, এই রেজোনেন্সের ফলে এই যে মাইনাসটাকে দুজনে ভাগ করে নিচ্ছে। তোমার যে কষ্ট যদি কেউ ভাগ করে নেয়, স্থায়িত্ব কী হয়, বাড়বে না? তাহলে এই যে দুটো ও একটা মাইনাসকে যদি ভাগ করে নেয়, কষ্টটা হাফ হাফ হয়ে যাবে, তাহলে স্থায়িত্ব চরমভাবে বৃদ্ধি পাবে। তুমি বলবে এখানে তো কাজ করছিল প্লাস আই বা মাইনাস আই, অতটা বেশি কার্যকারী করা না, ওটা হালকা পরিমাণ ইলেকট্রন দেয়, ওটা জাস্ট একটুখানি ইলেকট্রনকে সরিয়ে দেয়, খুব বেশি ইলেকট্রন দান করতে পারে না। যতটা রেজোনেন্স কাজ করবে, ইলেকট্রন পুরোপুরি দান করে দেওয়ার মধ্যে দিয়ে, হাফ হাফ করে দেওয়ার মধ্যে দিয়ে অতটা কিন্তু কাজ করবে না, ফলে এদের এফেক্ট বেশি। তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু রেজোনেন্স কাজ করছে। এবার তুমি বলবে আমি করে জানবো, এখানে তো আবার প্রবলেমে পড়ে গেলাম আমি, যে এই দুটো রেজোনেন্স তো কাজ করছে, তাহলে আমি কী করে বুঝবো দুটোই তো রেজোনেন্স। কিন্তু রেজোনেন্স যদি আমি না বুঝতে পারি, তার পরেরগুলো তো আছে এফেক্ট। এখানে দেখো CH3 গ্রুপ, এখানে হাইড্রোজেন, এটাই তো পার্থক্য এই দুটোর মধ্যে, বাকি তো সেম। তাহলে CH3 গ্রুপ কী এফেক্ট দেখায়, প্লাস আই, আবার দেখো CH3 গ্রুপ প্লাস আই এফেক্ট, এখানে কিন্তু কোনো এফেক্ট দেখাচ্ছে না। তাহলে CH3 গ্রুপ যদি প্লাস আই দেখায়, তাহলে বলো তো মাইনাসের পর আরও কি মাইনাস চাপিয়ে দিচ্ছে না, দুটোর মাথায় ভাগ হলেও চাপাচ্ছে তো কিছু না কিছু, ফলে মাইনাস চার্জ বাড়ছে, স্থায়িত্ব কমে যাবে। এখানে স্থায়িত্ব কমার কোনো ব্যাপার নেই, তাহলে এটা স্থায়িত্ব বেশি, এটা স্থায়িত্ব কম, বোঝা যাচ্ছে? যদি বলি এবার হয়ে গেল আমাদের এইটার থেকে এটার স্থায়িত্ব এটাতে বেশি, এটার স্থায়িত্ব এটাতে বেশি, আর এই দুটোর মধ্যে স্থায়িত্ব কার বেশি, আর একটু হয়তো বললাম রেজোনেন্স মোস্ট পাওয়ারফুল, রেজোনেন্স মোস্ট পাওয়ারফুল, তাহলে রেজোনেন্স যেহেতু বেশি পাওয়ারফুল, তাহলে এর থেকে স্থায়িত্ব নিশ্চয়ই এর বেশি হবে। রেজোনেন্স বেশি ভাগ করে দেয় চার্জটাকে, স্থায়িত্ব বেশি হয়ও, তাহলে এর স্থায়িত্ব বেশি, এর স্থায়িত্ব কম। তাহলে সবার থেকে স্থায়িত্ব কার বেশি, এর, দেন এর, দেন এর, দেন এর। কেন এটার বেশি, কেন? কারণ এটার মধ্যে রেজোনেন্স হচ্ছে না, এর মধ্যে রেজোনেন্স হচ্ছে, হালকা প্লাসের জন্য কমে আছে, তো কী হয়েছে, কিন্তু হচ্ছে তো রেজোনেন্স। তাহলে সবচেয়ে বেশি এদের মধ্যে স্থায়িত্ব কার হলো, এর, সরি ভুল বললাম, এটার, দেন এটার, দেন এটার, তারপরে এটা। হয়েছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবার বলে শুনে নাও, এর ক্ষেত্রে রেজোনেন্স কিন্তু কোনো প্লাস আই মাইনাস আই নেই, ফলে স্থায়িত্ব বাড়া কমা হচ্ছে না, শুধু রেজোনেন্সের জন্য স্থায়িত্ব বাড়ছে। এখানে রেজোনেন্সের জন্য স্থায়িত্ব বাড়ছে, প্লাস আইয়ের জন্য হালকা কমে যাচ্ছে। এখানে প্লাস রেজোনেন্স হচ্ছে না, শুধুমাত্র নর্মালে, কিছু এফেক্টই নেই, এর ক্ষেত্রে নর্মাল। তাহলে এর স্থায়িত্ব বাড়ছে, এর বাড়ছেই না, নর্মাল, তাহলে এর স্থায়িত্ব বেশি। তাহলে এর, তারপরে এর,
তারপর এর স্থায়িত্ব, আর এর কমে যাচ্ছে প্লাস এর জন্য, কম একদম। এবার যদি বলি এটাকে নেওয়া হবে বা এটাকে যদি নেওয়া হয় তাহলে কী হবে, আর যদি এটাকে নেওয়া হয় তাহলে কী হবে, এই দুটোকে আমাকে একটু আলাদা করে ভাবতে হবে। কীভাবে আলাদা করে ভাবতে হবে, এই যে কনজুগেট বেসটা দেখছো সেটাকে একটু আলাদা করে আমরা দেখছি। আগে মুছে দেখো, দেখো তাহলে আমরা বললাম এবার কম্পেয়ার করব এটার সঙ্গে, ধরো এটার কম্পেয়ার করা যাক। CH3CO O- এটা সবচেয়ে কম ছিল, আর এখানে আছে আমার বেঞ্জিক অ্যাসিড C+O ওকে। এটা বেঞ্জিক অ্যাসিডের বেঞ্জোইড আয়ন, এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিটেট আয়ন, কনজুগেট বেস। এটা একটা সিবি, এটা একটা সিবি। তাহলে এদের স্থায়িত্ব চেক করছি আমরা, যার স্থায়িত্ব বেশি হবে তার অ্যাসিডিটি বেশি হবে। চলো আমি দুটো কনজুগেট বেসকে লিখে নিয়েছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। আমরা কি চেক করছি, এদের স্থায়িত্ব, যার স্থায়িত্ব বেশি হবে ইলেকট্রনিক এফেক্টের সাপেক্ষে তার আম্লকতাও বেশি হবে। তো এই দুটো কনজুগেট বেসের মধ্যে কার স্থায়িত্ব বেশি আমরা কি করে বুঝবো? আবার তোমাদের যে ইলেকট্রনিক ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে চেক করতে হবে। তুমি বলবে স্যার এখানে দেখুন দুটো এফেক্টই তো কাজ করছে, মানে এখানে রেজোনেন্স এখানেও কাজ করছে, এখানেও তো রেজোনেন্স কাজ করছে, তাহলে তুমি বুঝতে পারলাম না, আগের মতোই প্রবলেম হয়ে গেল। আচ্ছা এবার আমরা কি চেক করব, দেখো এই CH3 গ্রুপ কী এফেক্ট দেখায়, প্লাস আই এফেক্ট দেখায়, আমি জানি। আর এখানে পার্থক্য কোথায়, দুটোতে কার্বক্সিলেট গ্রুপ তো আছেই, পার্থক্য এই CH3টাই আর এই বেঞ্জিনটাই। আমরা দেখবো এই বেঞ্জিনে কী কী এফেক্ট দেখায়, হয়েছে। এই যে কার্বনটা sp3 সংকারিত, কী করে বুঝলাম, নর্মালি অর্গানিক যৌগের ক্ষেত্রে যদি কোনো অ্যাটম সিঙ্গেল বন্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা sp3 বলি, যদি কোনো অ্যাটম ডবল বন্ডের সঙ্গে যুক্ত থাকে sp2 বলি, আর যদি কোনো অ্যাটম ট্রিপল বন্ডের সঙ্গে যুক্ত থাকে তখন আমরা এটাকে sp অ্যাটম বলি। তো যাই হোক, দেখো এখান থেকে দেখতেই পাচ্ছ তিনটে হাইড্রোজেন একটা বন্ড, তার মানে 4টে বন্ড আছে, সিঙ্গেল বন্ড প্রত্যেকটাই, তাহলে এটা sp3 হবে। কিন্তু এখানে দেখো ডবল বন্ড আছে বেঞ্জিনে, এটাকে যদি খুলে লেখা যায় এরকম হবে, তার মানে এটা হবে sp2 সংকারিত। এবার বললাম না একটা জায়গায় তুমি হাইব্রিডেশনের হেল্প নিতে পারো। তো এই যে ইন্ডাকটিভ এফেক্ট, এই কার্বনটার মধ্যে, বা সরি এই কার্বনটা আর এই কার্বনটার মধ্যে, এ হলো CH3 গ্রুপ যেটা প্লাস আই দেখায়, এই কার্বন আর এই কার্বনের মধ্যে যদি ভাবি এও প্লাস আই দেখাবে, বাট কোনটা বেশি প্লাস আই দেখায় বলো দেখি, এইটার থেকে এটা বেশি দেখাবে, কারণ এই যে এখানে এস ক্যারেক্টার কম, আর এস ক্যারেক্টার কম হলে sp3 সংকরিত হলে তার প্লাস আই এফেক্ট বেশি হয়, আর এটা sp2 সংকরিত হলে অতটা প্লাস আই হয় না, কম প্লাস আই হয়, তাহলে বেশি স্থায়িত্ব কমে দিচ্ছে, অতটা বেশি স্থায়িত্ব কমাচ্ছে না, তাহলে আম্লকতা কার বেশি হবে, ওর বেশি হবে। কারণ অতটা বেশি প্লাস আই দিয়ে এর মাইনাস বাড়াচ্ছে না, কম বৃদ্ধি করছে, আর বেশি বেশি প্লাস আই দিয়ে এর ইলেকট্রন ডেন্সিটি খুব বেশি বাড়িয়ে দিচ্ছে, স্থায়িত্ব অনেক কমিয়ে দিচ্ছে। এর ইলেকট্রন ডেন্সিটি কম বৃদ্ধি করছে, ফলে স্থায়িত্ব অতটা কমাচ্ছে না, বাট এর বেশি বেশি ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়ে স্থায়িত্ব কমিয়ে দিচ্ছে। কারণ আমি বললাম যত মাইনাস বাড়বে তত স্থায়িত্ব কমবে, যত মাইনাস বাড়বে তত স্থায়িত্ব কমবে, এখানে কম মাইনাস বৃদ্ধি করছে, স্থায়িত্ব বেশি, বেশি মাইনাস বাড়িয়ে দিচ্ছে, স্থায়িত্ব কম। তো দেখতে দেখতে গেলে এর স্থায়িত্ব কিন্তু বেশি হবে। ফেনলটা একটু দেখো, ফেনক্সাইড আয়নটা ইম্পর্টেন্ট কেন, কারণ দেখো এই যে রেজোনেন্সটা, এখানে এই রেজোনেন্সটা যখন হচ্ছে তখন কার সঙ্গে হচ্ছে, বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্স হচ্ছে। এইখানে যে রেজোনেন্সটা হয়েছিল ওয়ের সঙ্গে, দেখো ওয়ের এই মাইনাসটা এখন ও আর ও ব্যাট ছিল, ও আর ও ভাগ করে নিচ্ছিল। এখানে কিন্তু যদি রেজোনেন্স হয়, যদি এর রেজোনেন্স গঠনাকৃতি আঁকি আর একটা রেজোনেন্স স্ট্রাকচার আঁকা হয়, দেখো কি হচ্ছে, এই ডবল ওয়ান হলো, এটাই সে ডবল ওয়ান তৈরি করলো, এটা খুলে গিয়ে এর মাথার উপরে এলো ইলেকট্রনের সঙ্গে, দুটো ইলেকট্রন নিয়ে। এবার দেখো এই যে দুটো বন্ড যেমন ছিল তেমনই থেকেছে, এইভাবে রেজোনেন্স যখন করতে থাকবে, ভালো লক্ষ্য করো, আগে ছিল মাইনাসটা ও এর মাথায়, এখন মাইনাসটা চলে এসছে সি এর মাথায়। বলো এ বা ও যতটা মাইনাস ধরে রাখতে পারবে, সি কি ততটা ধরে রাখতে পারবে না, স্থায়িত্ব কমে যাবে। ফলে এই যে রেজোনেন্স স্ট্রাকচারগুলো হচ্ছে না, এগুলো নন ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার। বাট এখানে দেখো ওই মাইনাস ওখানে গেল, তাহলে এই মাইনাসটা ও নিচ্ছিল, ও নিয়েছে আবার, তাহলে একই রকম স্থায়িত্ব না, মানে দুটো ওই তো একই রকম, তাই জন্য এদেরকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজোনেন্স গঠনাকৃতি। যদি এর সঙ্গে এর রেজোনেন্স গঠনাকৃতি আঁকা হয় কেমন হয় বলো, এই তো
এটা যেমন ছিল তেমন থাকলো, এখানে ও ডবল বন্ড হয়ে গেল, এখানে এলো বলে, আর এখানে খুলে গিয়ে ও মাইনাস, তাহলে দুটো সেম না। তাই জন্য এদেরকে ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার বলা হয়। এর দ্বারা স্থায়িত্ব প্রচণ্ড বেশি পাই, এর স্থায়িত্ব কমে যায়, ফলে এই দুটোর মধ্যেও কিন্তু ওর স্থায়িত্বই বেশি। বোঝা গেল? তাহলে যদি ওভারঅল কম্পেয়ার করা হয়, সব যতগুলো কম্পাউন্ড নিলাম আমি সবগুলোকে একবার লিখে নিই, তারপরে তোমাদের বোঝাচ্ছি। তাহলে সমস্ত কম্পাউন্ডগুলো আমি লিখে নিয়েছি, আমি আগে নামগুলো বলে দিই, এটা তো নর্মাল জানো তোমরা। ওয়াটার, মিথানল যেটা একটা অ্যালকোহল, এটা কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপে নিয়ে আসে, তার মানে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এটা হচ্ছে ফিনল। চলো আমি প্রত্যেকটার কনজুগেট বেস লিখে ফেলি, এভাবে তো কম্পেয়ার করতে হয় এদেরকে, তাই না? এটার কনজুগেট বেস আমি এখানে লিখবো, এটা এখানে লিখবো। ওকে, চলো এটার কনজুগেট বেস এখান থেকে এইচ প্লাস বের করানোর পরে ওএইচ মাইনাস, এখান থেকে এইচ, কোন এইচটা ছাড়বে? ওইয়ের সঙ্গে লেগে থাকা অক্সো অ্যাসিড যেহেতু এটা, তাহলে এটা ছেড়ে ও মাইনাস, এখানে যদি এইচটা ছাড়ে এটা ছাড়বে, তাহলে CH3 C ডবল ওয়ান ও মাইনাস, এখান থেকে যদি ছাড়ে তাহলে C ডবল ওয়ান ও মাইনাস, এখান থেকে যদি এইচটা ছাড়ে তাহলে কি তৈরি হবে? C ডবল ওয়ান ও মাইনাস, এখান থেকে যদি ছাড়ে ও মাইনাস। নামগুলো বলে দিই, হাইড্রক্সাইড আয়ন, দেখো এখানে মিথাইল আছে, ও আছে, মিথক্সি বলা হয়, মিথক্সাইড আয়ন। অ্যাসিটেট আয়ন অ্যাসিটিক অ্যাসিড থেকে এসছে বলে, ফর্মিক অ্যাসিড থেকে ফর্মেট আয়ন, বেনজোইক অ্যাসিড থেকে বেনজোয়েট আয়ন, ফিনল থেকে কী হবে? ফেনক্সাইড আয়ন। তো প্রত্যেকটা কনজুগেট বেস লেখা নেওয়া হয়েছে, প্রত্যেকটা হলো একটা কনজুগেট বেস। আমরা কী চেক করবো বললাম? যে কথাটা মনে রাখতে বলেছিলাম কি, যে অনুবন্ধী বা কনজুগেট বেসের স্থায়িত্ব যত বেশি হবে, আম্লিকতা তত বেশি হবে, তত বেশি হবে। আমি ব্যাপারটাকে আবার পুরোটা একসঙ্গে ক্লিয়ার করছি। তাহলে যদি বলি এদের মধ্যে সবচেয়ে বেশি কোনটা আম্লিক, আমি চেক করবো এদের স্থায়িত্ব। ও এর মাথায় মাইনাস, ও এর মাথায় মাইনাস, ও এর মাথায় মাইনাস, ও এর মাথায় মাইনাস, সবগুলোর ক্ষেত্রে ও এর মাথায় মাইনাস থাকার জন্য ফ্যাক্টর 1, যেটা সাইজ বলেছিলাম, যেটা কোন বরাবর দেখতে হয়? গ্রুপ বরাবর, সেটা এখানে সবার ক্ষেত্রে সমান। 2 নম্বর ফ্যাক্টর কী বলেছিলাম? ইলেকট্রোনেগেটিভিটি, যেটা কোন বরাবর দেখতে হয়? পিরিয়ড বরাবর। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি সবার সমান, কারণ সবগুলোই তো। 3 নম্বর ফ্যাক্টর কী বলেছিলাম? ইলেকট্রনিক ফ্যাক্টর বা স্টেবিলিটি, সবগুলোরই স্টেবিলিটি দেখছি, ইলেকট্রনিক ফ্যাক্টরটা হচ্ছে আমাদের পয়েন্ট। আর 4 নম্বর হচ্ছে হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো বলো দেখো এইগুলোর মধ্যে আগে সাইজ তো চেক করার আর ইলেকট্রনিক চেক করার দরকার নেই, কারণ সবগুলো সমান। ইলেকট্রনিক ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। দেখো ইলেকট্রনিক ফ্যাক্টরের মধ্যে এখানে ও এর সঙ্গে এইচ লেগে আছে, সুতরাং এর কোনো এফেক্ট নেই। এর প্লাস আয়ের জন্য স্থায়িত্ব কমে যাচ্ছে, এই যে মাইনাসটা, প্লাসের জন্য মাইনাসটা বাড়ছে কিন্তু স্থায়িত্ব কমে যাবে। স্থায়িত্ব আমি এভাবে লিখছি, স্থায়িত্ব কমে যাচ্ছে। হলো, এখানে রেজোনেন্সের ফলে স্থায়িত্ব বাড়ছে, প্লাস আয়ের জন্য কমে যাচ্ছে, কিন্তু রেজোনেন্স বেশি পাওয়ারফুল, তাহলে স্থায়িত্ব বাড়ছে। আর পুরোটা রেজোনেন্সের জন্য স্থায়িত্ব বাড়ছে, কোনো এফেক্ট নেই, স্থায়িত্ব বেড়েই যাচ্ছে। বেনজিনের এর সঙ্গে বেনজিনের কোনো এফেক্ট আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি এটার। দেখো এই রেজোনেন্সটা বেশি ইম্পর্টেন্ট, ওর ফলে স্থায়িত্ব বাড়ছে, হচ্ছে স্থায়িত্ব বাড়ছে। আর sp2 সংকরিত হওয়ার জন্য যতটা প্লাস আয় দেওয়া দরকার ততটা দেখাচ্ছে না, এর প্লাস আয় বেশি, ওর প্লাস আয় অনেকটা কম। ফলে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করতে হয়, রেজোনেন্স এটাও কাজ করছে, এটাও রেজোনেন্স একইরকমভাবে কাজ করছে, এর হালকা প্লাস আয় বেশি, প্লাস আয় বেশি, স্থায়িত্ব কমছে, কম স্থায়িত্ব কমছে। আর এর ক্ষেত্রে কমছে না, বাড়ছে না। আর রেজোনেন্সটা কিন্তু এখানে অতটা ইম্পর্টেন্ট না, রেজোনেন্সটা কম ইম্পর্টেন্ট। এবার দেখো স্থায়িত্ব চেক করে না, সবগুলো স্থায়িত্ব চেক করি। তাহলে সবচেয়ে যদি স্থায়িত্ব বেশি বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর রেজোনেন্স, দেন হাইপার কনজুগেশন, দেন ইন্ডাক্ট। এখানে হাইপার কনজুগেশন ইউজফুল হলো না, দরকার নেই আমার। কিন্তু রেজোনেন্স ইন্ডাকটিভ যদি বলা হয়, তাহলে রেজোনেন্স বেশি পাওয়ারফুল, তাহলে কোনটার মধ্যে রেজোনেন্স কাজ করছে তাকে আমি সবচেয়ে বেশি স্থায়িত্ব দেবো। তাহলে এর মধ্যে রেজোনেন্স কাজ করছে, এর মধ্যে রেজোনেন্স কাজ করছে, এর মধ্যে কাজ করছে, আর এর মধ্যে কাজ করছে। কিন্তু এবার বলো এদের মধ্যে সবচেয়ে বেশি ভালো রেজোনেন্স কাজ কার করতে? এর ক্ষেত্রে রেজোনেন্সটা অত ভালো নয়, কারণ এটা ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার তৈরি করছে না। এইগুলোর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হচ্ছে।
তাহলে এই তিনটে নিশ্চয়ই স্থায়িত্ব এটার তুলনায় বেশি হবে। এবার বলো এই তিনটের মধ্যে কার ফর্মিক অ্যাসিডের কোনো রকমভাবে স্থায়িত্ব কমছে না, শুধু বেড়েই যাচ্ছে, কমে যাচ্ছে প্লাসের জন্য, কমছে কিন্তু কম কমছে কম প্লাসের জন্য। তাহলে এই তিনটের মধ্যে দেখো ফর্মিক অ্যাসিড যদি নাম্বারিং করি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা যদি বলি 5, এটা যদি বলি 6, তাহলে বলো এর মধ্যে সবচেয়ে বেশি স্থায়িত্ব কার? এর। তার মানে এই অ্যাসিডের আম্লিকত্ব বেশি হবে। আমি এখানে লিখছি, হ্যাঁ পরপর লিখবো। তাহলে কোনটা হচ্ছে সবচেয়ে বেশি কার হচ্ছে? এই অ্যাসিডের, কারণ ওটার কোনো রকম এফেক্ট হচ্ছে না, রেজোনেন্স কাজ করার জন্য স্থায়িত্ব অনেক বেড়ে গেছে। রেজোনেন্স কাজ করছে প্লাসের জন্য কমছে, হালকা প্লাসের জন্য হালকা কমছে, তাহলে এর তুলনায় এর স্থায়িত্ব বেশি, তাহলে এর আম্লিকতা তারপরে হবে, তার মানে হচ্ছে 5। তারপরে এর রেজোনেন্স হচ্ছে, এরও হচ্ছে, বাট এর ইকুইভ্যালেন্ট রেজোনেন্স না, এর ইকুইভ্যালেন্ট রেজোনেন্স, তাহলে নিশ্চয়ই এর বেশি। তারপরে হচ্ছে 3, তারপরে রেজোনেন্স হচ্ছে, তাহলে হচ্ছে 6। এই দুটোর মধ্যে এর কোনো রকম কিছু কাজ করছে না, এর প্লাসের জন্য স্থায়িত্ব কমে যাচ্ছে, তাহলে এরপরে এ হবে 1, তারপরে হবে 2। এটা হলো অর্গানিক বা অর্গানিক যৌগগুলোর স্থায়িত্ব। ঠিক আছে, এছাড়া অনেক অ্যাসিড তোমাদের কোশ্চেনে দেয়। আজকে এতটুকু পর্যন্তই থাকলো। আমি পরের ভিডিওতে এর বাইরে যত কিছু অ্যাসিডিক বা অ্যাসিডিক ক্যারেক্টার নিয়ে আলোচনা আছে আমি করে দেবো। ঠিক আছে, তোমরা এইটা পিকে ভ্যালু থেকে চেক করে নিতে পারো। যদি পিকে ভ্যালু মিলিয়ে নাও, দেখে নেবে যত পিকে ভ্যালু কম হবে অ্যাসিড তত বেশি হবে। তাহলে এদের পিকে ভ্যালু দেখবে, আমার যে কথাটা সেটা মিলবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট দিন আমরা আবার এরপর থেকে স্টার্ট করব পার্ট 2 এর। মানে আমরা আজকে আলোচনা করলাম অ্যাসিড বেস কেমিস্ট্রির মধ্যে অ্যাসিড কনসেপ্টগুলো, অ্যাসিডে যত কনসেপ্ট ছিল ক্লিয়ার করতে করতে যাচ্ছি। আরও কিছু কনসেপ্ট বাকি আছে, সেটা করার পরে আমরা বেস কনসেপ্টগুলো স্টার্ট করব। ঠিক আছে।